ইমপ্রেস, চাপ পড়লে কোনো নরম যদি দল হয়, দলটা উকড়ে যায়, ওটার উপর চাপ পড়ে, একটা রূপাকার গঠন করে। যদি এটা কাপড়ের উপর একটা চাপ দেয়, একটু দক্ষে পুরো একটা রূপ, যেটাকে আমরা বলি ইমপ্রেশন, ছাপ, চাপে ছাপ, ইমপ্রেশন। তাই ইমপ্রেশন শিল্পীরা মনে করতেন যে আমরা পরিবেশ তার ছাপটুকু পড়লো আমার উপর, তার চাপটা পড়লো, সেই ছাপটাকে আমি ছবিতে পড়ছি, আমার কোনো ভূমিকা নেই। ওটা আসে, পরে ছাপটা, চাপটা পড়ে, ছাপ, আমি সেই আমি কিছু তৈরি করছি, আমার কোনো ভূমিকা নেই। এইটাই ইমপ্রেশনিজমের সার কথা। তারা গর্ববোধ করতেন যে আমি কতটা ইমপ্রেশন করতে পেরেছি, বাকি কিছু আমার কিছু। কিন্তু যখন বিশ্বযুদ্ধের ছায়া প্রলম্বিত হতে হয়, তখন শিল্পীদের মনে হয় আমার অধিকার অত স্থির বসে থাকা, প্রকৃতি চাপ দেবে, আমি ছাপটুকুকে তুলে ধরব। যুদ্ধের প্রস্তুতি চলছে, ভয়াবহ যুদ্ধ, মানব উদ্দেশ্যী, মানব বিধ্বংসী যুদ্ধ। আমাকে ভূমিকা দিতে, আমার একটা দায় আছে। রবীন্দ্রনাথ কবিতায় বলছে ওই সময় যে আমাদের প্রত্যেকের উপরে তুমি দায় অর্পণ করেছ রাজাধিরাজ, ন্যায়ের দণ্ড দিয়েছ আমাদের প্রত্যেকের কাছে। সেই ন্যায়ের দণ্ড যদি তুলে নিতে হয়, তাহলে ইমপ্রেশনিজম চলে। চাপ যদি আসে, কালো প্রবাহের চাপ, ইতিহাসের চাপ, প্রতিবাদ করবে, এক্সপ্রেস করবে, ওই ভেতরের চাপটাকে প্রকাশ করবে, ছুঁড়ে এক্সপ্রেস, সেখান থেকে এক্সপ্রেশনিজম। এক্সপ্রেশনিজমের দুজন অগ্রদূত, তাদের আমি গ্রহণ করছি। গেওর্গে গ্রোস, জার্মান নাট্যকার, কবি নাট্যকার বের্টোল্ট ব্রেখটের খুব ঘনিষ্ঠ, প্রাণাধিক প্রিয়। ব্রেখট একটা কবিতায় লিখছেন, My friend Georg Grossman heads like bullets. এই মানুষগুলোকে আমরা দেখব, men with heads like 1900 সুইসাইড, আত্মহত্যা। যুদ্ধের মধ্যে, যুদ্ধেরই কোনো অভিজ্ঞতা, অভিঘাতে আত্মহত্যা করেছে একটি মানুষ নিচে পড়ে, অথচ তখনও লাস্য, যৌনতা, উৎসব চলছে। মৃত মানুষের আত্মা যেন একটা মুখ হয়ে বেরিয়ে আসছে, একটা ছায়া মুখ, আগুন, রক্তের লাল। ওপরে বাঁদিকে একটা ক্রুশ দেখতে পাবে, বাঁদিকে কোনায় কালো লালের মধ্যে একটা ক্রুশ, ভয়াবহ মৃত্যুর একটা কালো। নেক্সট, 1916 মেট্রোপলিস, রাজধানী, উৎসব, আলোকিত। তার মধ্যে একটা চিত্রকল্প, যেটা আমরা রক্তকরবীতে যখন আসবো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমাদের কাছে। অপ্রলিহ অট্টালিকা,
ইমারত, আলোকসজ্জায় সজ্জিত, আর অনেক উঁচুতে, বাঁদিকে কোণটা যদি লক্ষ্য করেন দেখবেন অনেক উঁচুতে উঠে গেছে বাড়িগুলো, আর কিছু দেখা যায় না, জানলা থেকে আলোটা বিচ্ছুরিত হচ্ছে মাত্র, কে সেখানে থাকে, কারা থাকে, কিচ্ছু দেখা যায় না, কিন্তু বিচ্ছুরিত আলো আর অপ্রমলিহ হোটেল, কাফে, আলো, কিন্তু লাল আর কালোর অদ্ভুত একটা দ্বন্দ্ব, একটা খেলা, অন্ধকার, কালো লোক আর তার রক্তাক্ত বিস্ফোরণের লীলা, লাল কালো। নেক্সট, homage to Oscar Panizza, ওই একই রাস্তায় একটা শোভাযাত্রা বেরিয়েছে, মানুষের মুখগুলো বিকৃত হয়ে গেছে, আর এর পাশে দেখতে পাচ্ছেন ওই অভ্রমলিহ ইমারত। নেক্সট, 1921 সাল, প্রথম মহাযুদ্ধ হয়ে গেছে, ব্রেক্সটের ওই লাইনটা স্মরণ করুন, It's like bullets, বুলেটের মতো মাথা, ধনকুবের না, the toads of possession, যাদের হাতে অর্থ সম্পত্তি জড়ো করেছে, করে ব্যাঙের মতো জবুথবু হয়ে তাস খেলে, মজা দেখে, তারা ছবি পুরো ভাই। 1921 সালে জার্মানির অনেকটা ধ্বংস হয়ে গেছে যুদ্ধে, কারখানা বন্ধ, ছবি একেবারে পেছনে দেখতে পাচ্ছেন বন্ধ কারখানা, আর সামনে যে লক্ষপতি কোটিপতিরা মজা দিচ্ছেন, মজা উঠছেন, যাদের মাথাগুলো বুলেটের মতো, সাধারণ মানুষের মতো নয়, তার ঠিক ওপরে ডান দিক ঘেঁষে দেখতে পাচ্ছেন যুদ্ধ ফেরত খঞ্জ সৈনিক, যুদ্ধের শিকার, যুদ্ধে বলি। কারখানার সামনে, বন্ধ কারখানার সামনে একদিকে পাহারাদার আর বেকার শ্রমিকেরা অপেক্ষা করছে কবে কারখানার দরজা খুলবে, আর মাঝখানে তীব্র রোষ ও অসহায়িত দৃষ্টিতে শিশু সন্তানকে নিয়ে এই ধনকুবের দিকে তাকিয়ে এক মহিলা, এক নারী। নেক্সট, 1921 একই সময় the return of ordered conditions, ব্যঙ্গ করে নাম দিয়েছেন গ্রোসস, আইন শৃঙ্খলা ফিরে এসেছে, রিটার্ন অফ ordered conditions। কিভাবে? সৈনিক, সেনানীদের ছবির সামনে থাকা পুরোপুরি তাদের শাসন, আর পেছনে কারখানার সামনে বিক্ষোভ। একেবারে ওপরের দিকে বাঁদিক ঘেঁষে দেখতে পারেন সৈনিক বন্দুক তুলে, মাথার উপর বন্দুক তুলে শ্রমিকদের আক্রমণ করছে, বাধা দিচ্ছে। কারখানার একটা দরজা খুলেছে, সামান্য কাজ হতে শুরু হয়েছে, কিছু শ্রমিক উঠতে পারছে, বাকিদের বাধা দিচ্ছে সেনারা। সরকার বলে ফিরে এসেছে শৃঙ্খলা, ordered conditions। নেক্সট, পোস্ট ওয়ার ইটালি, যুদ্ধোত্তর স্বর্ণযুগ। একেবারে উপরে পেছন ধরতে পারে, সেনারা যুদ্ধ থেকে ফিরে আসছে। একেবারে সামনে খঞ্জ সৈনিক, একজন অন্ধ ভিখারিতে পরিণত, মাঝখানে ওই ধনপতিদের একজন।
Next, swamp flowers of capitalism. রবীন্দ্রনাথের কবিতাতেও ছিল পঙ্কসজ্জা হতে। সেই পঙ্কসজ্জায় পুঁজিবাদের যে ফুল ফোটে, ধনীরা যৌন উত্তেজনা পরিতৃপ্ত করে, পেছনে কারখানা আরো আকাশচুম্বী হচ্ছে, বিপুল ক্ষমতা ছবির একেবারে সামনে তার। নেক্সট, pillars of society, সমাজের স্তম্ভ যারা, সমাজ 1921 রক্তকরবে 3 বছর আগে। নেক্সট, ওইটিরই রঙিন রূপ, অসাধারণ ছবি, 1926 ছবি। এইবার লক্ষ্য করে দেখুন যে আগের ছবিতে দেখেছেন ওই আকাশ ও শীর্ষ চুম্বি বাড়িগুলো পেছনে একেবারে মাথায়, তাতে আগুন জ্বলছে। আর তারা এই সমাজের স্তম্ভ, যাজকরা, ধর্মগুরুরা, ওপরে দেখতে পাচ্ছেন একজনকে, সামনে যে 3 জনকে দেখছেন, বাঁদিকে যে মাথায় একটা কাপ বসানো, তাতে খবরের কাগজ, মিডিয়া, সংবাদপত্র, তার পাশে খেয়াল করে দেখবেন মুখোশ পরা যে মুখ, হাতে ব্যাংকের পাসপোর্ট, ব্যাংকার যারা টাকা লেনদেন করে, আর একেবারে পুরো ভাগে সেনানায়ক, এরাই সমাজকে চালায় 1926। ধর্ম, মিডিয়া, ব্যাংক, রাষ্ট্র। নেক্সট, একে মন 1923 ছবি, মানুষকে দেখো, লাদিনে এই অনুবাদ হয়। এই মানুষের রূপ, আবার সেই বুলেটের মতো মাথা, কিন্তু একেবারে পেছনে কারখানা আর উত্তুঙ্গ ইমারত, আর সামনে যৌন শিকারীদের শিকার এক পেশা। নেক্সট, একে মানুষকে লাগবে, কারখানা, উত্তুঙ্গ ইমারত, পুরো পৃথিবীটা আবর্তিত হচ্ছে, এই আবর্তন সেটাকে চালনা করে এই ধনগুলো। নেক্সট, 1928 যুদ্ধের দিকে এগোচ্ছে পৃথিবী। খ্রিস্টের ছবি অনেকে এঁকেছেন, গ্রস্ত আছেন, কিন্তু এই খ্রিস্টকে যে মৃত্যু তাকে তার সমকালীনরা দিয়েছিল, তার চেয়ে ভয়াবহ এক মৃত্যুর মুখে খ্রিস্ট গ্যাস মাস্ক মুখে দিতে বাধ্য হয়েছেন। চারিদিকে বিষাক্ত গ্যাসের বিষাক্ত আবহে। নেক্সট, আরেকজন শিল্পী অটোটেক্স। অটোটেক্স সম্পর্কে একটা কথা বলা দরকার। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিতে হয়েছিল অটোটেক্সকে। এটাও প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা খুব বড় লক্ষণ বা চরিত্র বলবো, যে যেহেতু এই যুদ্ধ দুটো এতই ব্যাপক, এতই যে প্রশিক্ষিত সৈনিকদের দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে একাধিক যুদ্ধক্ষেত্রে কোনো দেশ যুদ্ধ লড়তে পারবে, তাই জোর করে অবশ্যকৃত্যতার চাপে সাধারণ মানুষকে
তরুণীদের একটা বিশেষ বয়স পেরোলে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকে, একটা স্বাস্থ্য পরীক্ষা নিয়ে জোর করে তাদের সেনাবাহিনীতে নাম লেখাতে হবে। সেইভাবে শখ করে নাম লিখিয়ে নয়, জোর করে, বাধ্য হয়ে, জোরে চাপে দুটো যুদ্ধতেই অটোডেক্সকে অংশ নিতে পারে। প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যে ওর খুব কাছে একটা গোলা এসে ফাটে, তাতে ওর একটা কানে শ্রবণ শক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। এটা মনে রাখবে। নেক্সট, আমরা খ্রিস্টের ছবি, অনেকেই খ্রিস্টের ছবি এঁকেছেন। পিয়েতা, যারা ছবির ইতিহাস নিয়ে চর্চা করেন তারা জানেন যে খ্রিস্টকে যখন ওর ক্রুশ থেকে নামিয়ে আনা হয়, মায়ের কোলে তুলে দেওয়া হয়, সেই দৃশ্যকে বলা হয় পিয়েতা। অনেক শিল্পী পিয়েতা এঁকেছে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ঠিক 2 বছর আগে, বিশ্বযুদ্ধের ঘনায়মান ছায়ার মধ্যে যখন অটোডেক্স খ্রিস্টকে আঁকেন, উলঙ্গ খ্রিস্ট, মায়ের হাত দুটো শুধু দেখতে পান, জাপতে রয়েছে। আর লক্ষ্য করি, এটা পরেও আমরা ফিরে আসবো, মাথার উপরে একটা সূর্য, কিন্তু সূর্যের মধ্যে একটা প্রদীপ শিখা জ্বলছে। এটা একটা চিত্রকল্প হয়ে ওঠে, মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান স্পৃহার প্রতীক। আর সেই আলোতে আলোকিত খ্রিস্ট এমন একটা ইঙ্গিত আছে। নেক্সট, এইবার যুদ্ধ, দি ওয়ার 1914। লক্ষ্য করুন, ছবিটা 3টে অংশে বিভক্ত। নিচের দিক থেকে শুরু করুন, দেখতে পাবেন যে ঠিক ওই গ্রোসের বুলেটের মতো মাথা, সেই রকম কয়েকটা মাথা দেখতে পাচ্ছেন। তীব্র চোখের দৃষ্টি, 3-4টে মাথা নিচের দিকে, অসংখ্য চাকা, বড় চাকা, ছোট চাকা। একটু লক্ষ্য করে দেখবে নিচের দিকে, একেবারে নিচে একটু মাঝারি জায়গাতে একটা H2, অর্থাৎ একটা বিজ্ঞানী ফর্মুলা, বিজ্ঞানের গবেষণাগার, প্রযুক্তির গবেষণাগার, অস্ত্র নির্মাণ চলছে, প্রযুক্তির কাজ, প্রযুক্তির বিলাপ ক্ষেত্র। এই ছবির প্রথম বলতে পারেন পরত, একটু ওপরে উঠে যান, বিস্ফোরণ, একটা কামানের মুখ দেখতে পাচ্ছেন, আর কামান থেকে যেন গোলা ছিটকে গিয়ে একটা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্র আলো পরিচ্ছটা চারিদিকে ছুটে যাচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে। আর একেবারে বাঁ কোণে আবার লক্ষ্য করুন, গ্রোসের ছবিতে দেখেছেন ওই ইমারত, আকাশচুম্বী ইমারত, জানলার মধ্যে আগুনের শিখা। এই সবটা মিলিয়ে যুদ্ধ, দি ওয়ার। নেক্সট, 1914, সেলফ পোর্ট্রেট অ্যাজ এ সোলজার, আত্মপ্রতিকৃতি, সৈনিকের আত্মপ্রতিকৃতি, 1914। দুটো জিনিস লক্ষ্য করতে পারবো, দুটো বিষয় লক্ষ্য করতে পারবো। আপনারা অনেক ছবি দেখেছেন, শিল্পীদের ছবি। শিল্পীরা যখন ছবিতে নিজেদের নাম স্বাক্ষর করেন, নিচের দিকে, কোণে, পাশে, নিজেদের কোথাও আড়াল করে ছবিটাকে তুলে ধরতে তারা নিতান্ত কারিগর শিল্পী কাজটা করেছে।
এইখানে লক্ষ্য করুন যে ছবির একেবারে মাঝখানে সাদা আলোর উপরে বড় বড় অক্ষরে লেখা টেক্স 14, অর্থাৎ 1914 সালের টেক্স। সেই টেক্স নিজেকে প্রতিষ্ঠা করছে। মুখটা লক্ষ্য করুন এবার, ওই যুদ্ধের লাল আভায় আভাদীপ্ত একটা মুখ, কিন্তু একটা চোখ তীব্র, সজাগ, সতর্ক। যারা কানে শোনেন না তাদের যে ভয়টা থাকে, কোথা থেকে বিপদ আসতে পারে, কোথা থেকে আগ্রাসন আসতে পারে, সেই ভয়ের আশঙ্কা সদা জাগ্রত, সদা সতর্ক একটা দৃষ্টি। সেই চোখ ছবিটার একেবারে কেন্দ্রবিন্দুতে। নেক্সট, সেলফ পোর্ট্রেটস ফ্রম 1914 আবার চিহ্নিত করছেন প্রথম বিশ্বযুদ্ধকে, ওই শালটা 1914। আর আবার লক্ষ্য করুন ছবির একেবারে মাঝখানে রক্তাভ হয়ে টেক্স স্বাক্ষর। আর যুদ্ধের আধো অন্ধকার, আগুনের শিখা, কোন বিস্ফোরণের তীব্র সাদা আলোর প্রক্ষেপ, তার মধ্যে ওই মুখ, রক্তাভ দৃষ্টিহীন। নেক্সট, আবার লক্ষ্য করুন যুদ্ধের শেষ বছর, ওপরে ছবির ভেতরে টেক্স 18, যুদ্ধ চলছে। যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে যুদ্ধের মধ্যেও সমস্ত ভয়াবহতার মধ্যে, বিস্ফোরণের ভয়াবহতার মধ্যে সৈন্যদের পাইপ হয়, ধূম্রপান করে, ওইটুকু তার স্বস্তি, অবকাশ, যা বলবেন। যুদ্ধের চতুর্থ বছর। নেক্সট, যুদ্ধক্ষেত্রে সূর্যাস্ত। সূর্যাস্তের অনেক নয়ন মনোহর, নয়ন সুখকর ছবি আমরা দেখেছি। এ কিন্তু অন্য সূর্যাস্ত, অস্ত্রের ঝনঝনির মধ্যে সূর্যাস্ত, 1908। নেক্সট, যুদ্ধ শেষ হয়ে গেছে। ঠিক গ্রোসের ক্ষেত্রে যেরকম আমরা দেখেছিলাম 1921-এর ছবি, যুদ্ধান্তের ছবি, সেই দৃশ্য, খঞ্জ সৈন্য, কিন্তু দেয়ালে বিজ্ঞান, নতুন নতুন পণ্য এসেছে বাজারে, পণ্যের জন্যই তো লড়াই, পণ্যের বাজারের জন্যই তো লড়াই। পণ্যের রমরমা অচল, আর তার সামনে খঞ্জ ভিখারি সৈনিক, একেবারে সামনে একজন দাম্ভিক, সুযোগ পেয়ে জিতে গেছে এমন কোন সৈনিক, তারাও আছে। নেক্সট, Prague Street, 1920। ওই একই দৃশ্য ফিরে আসে। দোকানের কাছের আড়ালে নানা রকম জামা কাপড়ের বিজ্ঞাপন, আর তার সামনে খঞ্জ ভিখারি সৈনিক, তার মুখচ্ছবি অসহস্রান্তি। নেক্সট, ওড টু বিউটি। একসময় সৌন্দর্যের রূপে অন্য কোনো একটা চরিত্র ছিল,
এখন ডিউটি কেনা বেশ্যাদের নিয়ে ধনী ধনপতিদের ক্ষমতাবানদের উৎসব যুদ্ধের পরে 1922 সাল, কিন্তু সতর্ক ক্রূর চোখ লোভী দুষ্টি। নেক্সট 1924 সালে ফাসিস্টের অভ্যুদয় হয়েছে। অটোডেক্স এই সম্পর্কে খুব সচেতন। একটা প্রদর্শনীর ব্যবস্থা করেন, আয়োজন করেন। ওর প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধক্ষেত্রের স্মৃতি, প্রত্যক্ষ শারীর স্মৃতি, সেইগুলোকে ফিরিয়ে আনে। একেবারে সাদা কালো, কোনো রং নেই কোন ছবি, এবং তার একটা প্রদর্শনী করে। সেই প্রদর্শনী থেকে নেওয়া ছবি মি টাইম ইন দ্য নাইট। যুদ্ধক্ষেত্রে গোলা বোমার আক্রমণে মাটি খাত তৈরি হয়েছে, কঙ্কাল, সৈনিকদের কঙ্কাল হয়তো, তার মধ্যে বসে কিন্তু সৈনিককে খেতে হয় বাঁচবার জন্য, খাবার সময় আসে। নেক্সট ওই পর্যায়ের ছবি ডেড ম্যান, যুদ্ধক্ষেত্রে মৃত মানুষ। সাদা কালোর কি ভয়ঙ্কর তীব্রতা, কঠোরতা, নির্মমতা। নেক্সট স্ক্রাম। ডিক্স ব্যাখ্যা করেছিল যে 14-18 বিশ্বযুদ্ধে কোন পরিত্যক্ত যুদ্ধক্ষেত্রে যদি কোনো মৃত মানুষের খুলি পড়ে থাকে, এখন 24 সালে ওই খুলিকে ঘিরে নতুন গাছ পালা তৃণ এগুলো গজিয়ে উঠেছে। তার এই মূর্তি 14 থেকে 24। নেক্সট যুদ্ধ আরো এগিয়ে এসেছে। 1929 থেকে 32, আর বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। 4 অংশে একটা ছবি, যদিও ট্রিপটিক বলা হয়েছে, ট্রিপটিক নয়, এটা 4টে অংশ অ্যাকচুয়ালি। বাঁদিকে যুদ্ধে যাচ্ছে সৈনিক, মাঝখানে ওপরে যুদ্ধ বিস্ফোরক একটা মুহূর্ত, বোমা পড়েছে, একটা সমস্ত কিছু ভেঙে পড়েছে, ধসের মধ্যে একটা মৃতদেহ ছিটকে উপরে একটা গাছের সঙ্গে জড়ে রয়েছে, তার মধ্যে দিয়ে গ্যাস মাস্ক পরিহিত এক সৈনিক তার সব সৈনিকদের মৃতদেহ মারিয়ে ডান দিকে একটা ঝুলন্ত শবদেহ সেই মারিয়ে সে এগিয়ে আসছে। ডান দিকে বেরিয়ে এসেছে এক সৈনিক, এক অর্ধমৃত বন্ধুকে টানতে টানতে নিয়ে আসছে, বার করে আনছে যুদ্ধকে। আর নিচে তাঁবুর মধ্যে অপেক্ষা করছে অন্য সৈন্যরা কখন সাইরেন বেজে উঠবে, যুদ্ধক্ষেত্রে ছুটে যেতে হবে। নেক্সট ওই মাঝখানের প্ল্যানেটটা, এটাকে আর একটু বড় করে দেখানো হচ্ছে। নেক্সট যার কথা বলছিলেন কেট কোলভিটজ। কোলভিটজ ওর পুত্রকে হারিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে, আর
নাতিকে হারিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। দুই বিশ্বযুদ্ধেরই শিকার এই জননী কেট কোলভিটজ। নেক্সট, যুদ্ধের অনেক আগে একটা ছবি, দ্য ডাউনট্রডেন, যে মানুষেরা কষ্ট পায়, বঞ্চিত মানুষ, তাদের মৃত্যুতে তাদের আত্মীয় স্বজনের শোক কান্না। নেক্সট, 1903 আউটব্রেক। ওই বঞ্চনা থেকে যদি একটা মুক্তির উচ্ছ্বাস কোনোদিন বেরিয়ে আসে, সেই আশা। নেক্সট, 1903 বিশ্বযুদ্ধের অনেক আগে থেকে যুদ্ধের ভয়, যুদ্ধের ভীতি, এইটা প্রায় আমরণ কেট কোলভিটজের ছবির বিষয় হয়ে থাকে। মা, মৃত সন্তান, শুরু হয়ে যাবে 1903, যুদ্ধই করছে। রবীন্দ্রনাথ 1899 আঁচ পেয়েছেন, 1903 কেট কোলভিটজ আঁচ পাচ্ছে। নেক্সট, দ্য ক্যাপটিভস। বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে, মানুষকে বন্দী করা হয়েছে। নেক্সট, ডেথ অ্যান্ড ওমেন, 1910। মাকে নিয়ে যাচ্ছে মৃত্যু, শিশু মাকে টেনে ফিরিয়ে আনতে চাইছে। নেক্সট, 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে জার্মানিতে সমাজতান্ত্রিক একটা গোষ্ঠী বা কয়েকটা দল মিলিত হয়ে জার্মানিতে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। তার পুরোভাগে ছিলেন কার্ল লিবকনেcht, রোজা লুক্সেমবুর্গ। 1919-এ তারা এক শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তখনই জার্মানিতেও ফ্যাসিবাদের অভ্যুদয় হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদে একটা শোভাযাত্রা। জার্মান ফ্যাসিস্টরা আক্রমণ করে, কার্ল লিবকনেcht এবং রোজা লুক্সেমবুর্গকে টেনে ছিনিয়ে নিয়ে গিয়ে রাজপথে পিটিয়ে হত্যা করে। বার্লিন শহরের মধ্যে দিয়ে একটা ছোট নদী বয়ে যায়, সেই নদীতে ফেলে দেয় তাদের মৃতদেহ। 4 দিন পরে মৃতদেহ খুঁজে পাওয়া যায়। মৃতদেহ এনে মানুষ শ্রদ্ধা জানায়। তার ছবি এঁকে রেখেছিলেন কেট কোলভিটজ, কার্ল লিবকনেcht। নেক্সট, 1921 প্রথম বিশ্বযুদ্ধের পর মায়েরা জড়িয়ে আঁকড়ে রাখবে শিশুদের, সন্তানদের, ভয়ার্ত ত্রস্ত শিশুদের। আরেকটা যুদ্ধে মরতে দেবে না তারা তাদের সন্তানদের। নেক্সট, death with women in his life, মৃত্যু ধারণ করে আছে মৃতরণ, 1921। নেক্সট, ভলান্টিয়ার্স, 1922-23, ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিবাদী স্বেচ্ছাসেবীরা জার্মানির অভ্যন্তরে। নেক্সট, 1924, death seizes children, মৃত্যু কেড়ে নিচ্ছে শিশুদের। নেক্সট, একই বিষয়, মৃত্যু ছিনিয়ে নিচ্ছে শিশু। 1934, 33 সালে বার্লিনে হিটলারের অভ্যুদয় হয়েছে। ইতালি থেকে
ফাঁসিবাদ পৌঁছে গেছে জার্মানিতে। নেক্সট, বলতে আত্মপ্রতিকৃতি 1934-এ মৃত্যু যেন হাতছানি দিয়ে কেটি কোলরিজকে আহ্বান করেছে, স্পর্শ করছে। মৃত্যুর পরস্পর্শ কেটি কোলরিজের মুখের হাসি। নেক্সট, দ্য ল্যামেন্ট, মূর্তি, ব্রঞ্জের মূর্তি, একটা চোখ দেখা যাচ্ছে, বাকি মুখ হাতে ঢাকা, কান্না চাপছে মা। 1936। ফ্যাসিবাদের দুর্গানাম শুরু হয়ে গেছে জার্মানিতে। নেক্সট, দ্য টাওয়ার অফ মাদার্স, আরেকটা মূর্তি। মায়েরা তৈরি করেছে স্তম্ভ, ঘিরে রেখেছে তাদের সন্তানদের। 37-38। নেক্সট, যুদ্ধ চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মাদার প্রোটেক্টিং জন্য। নেক্সট, 1924-এর আন্তর্জাতিক। নেক্সট, Pablo Picasso. Next, 1909-এর ছবি, ইমপ্রেশনিজম ভেঙে একটি মেয়ে চেয়ারে বসে আছে, বিষয়বস্তু এটি, কিন্তু গভীর চিন্তা, সংকটের একটা বোধ, তার চাহা, সেটা যেন তার সমস্ত পরিবেশের মধ্যে ছড়িয়ে গিয়ে সেই পরিবেশটাকে ক্লিষ্ট করে। তার আবেগ, তার ক্ষোভ, তার যন্ত্রণা পরিবেশটাকে ক্লিন্ন করে, আট করে এনে যেন চাপিয়ে দেয় তার উপর, চেপে বসছে পরিবেশটা তার উপর। এক্সপ্রেশন, চাপটা রূপ পরিক্রম করছে, ভেতরে চাপ বহিরঙ্গীয় হচ্ছে, একটা নতুন চিত্র ভাষা বেরিয়ে আসছে। নেক্সট, এই ছবিটা দেখে চলল কারণ এটা একটা ইমপ্রেশনিস্ট ছবি। পিকাসো যে ঠিক আগের প্রজন্মের শিল্পী সেজান, তিনি ছবি এঁকেছেন আম্ব্রোয়াস বোয়ারে 1899 সালে। আম্ব্রোয়াস বোয়ার একজন চিত্র সংগ্রাহক, চিত্রক্রেতা, সেজানের বন্ধু। তাহলে পিকাসোর ছবিও সংগ্রহ করেছেন, কেনা বেচা করেছেন আম্ব্রোয়াস বোয়ার। সেজানের ছবি ইমপ্রেশনিস্ট ছবি, যেভাবে উনি বোয়ারকে দেখেছেন, ওই চাপ থেকে চাপ। নেক্সট ছবি, পিকাসো এঁকেছেন 1910 সালে সেই একই ব্যক্তিকে, আম্ব্রোয়াস বোয়ার। এটা এক্সপ্রেশনিস্ট ছবি। ছবির ব্যবসায়ী যদি ছবি নিয়ে কারবার করে, ছবিগুলো মুছে যায়, ছবিগুলো পণ্য হয়ে যায়, ছবিগুলো ফ্রেম হয়ে যায়, ছবিগুলো মুছে যায়। একটার পর একটা ছবি তিনি দেখছেন, ছবি ফ্রেম দেখছেন। তারপরে কোথাও চেহারাটা একটা কাঠিন্য, একটা শীতলতা তাতে ডুবে যায়। তাই ইমপ্রেশনিজম এক্সপ্রেশনিজমের বৈপরীত্যটা, তফাৎটা দেখানোর জন্য দৃষ্টান্ত স্বরূপ পরপরে দুটো ছবি দেখালাম। একই বিষয়বস্তু চিত্র ভাষায় কি করে পাল্টে যায়। নেক্সট, পিকাসো ফিরে আসছি আমরা। নেক্সট, জ্যাকলিনের টয়লেট, ওই 1909-এর ছবির সঙ্গে তুলনা করতে পারে। জ্যাকলিন পিকাসোর স্ত্রী, 1953 সালের শেষের দিকের ছবি। চিন্তাকুল জ্যাকলিন, আশেপাশের সমস্ত পরিবেশটাকে ওর চিন্তায় যেন আচ্ছন্ন করে দিয়ে তার রূপান্তর করেছে।
নেক্সট। এইতে আমি যে কথাটা আগে বলেছিলাম যে যুদ্ধ তারিখটা লক্ষ্য করুন 1917, যে সালে রবীন্দ্রনাথ ন্যাশনালিজম প্রকাশ করছেন এবং সানসেট অফ দ্য সেঞ্চুরি কবিতা রচনা করছেন। সাল মিলে যাচ্ছে 1917, প্রথম মহাযুদ্ধের মধ্যে। একটা ব্যালে প্রযোজিত হয় প্যারিসে। সের্গেই দিয়াগিলেভ ব্যালে নৃত্যের ইতিহাসে এক বিরাট মানুষ। রুশিয়াতেই জন্ম, রুশিয়াতেই ব্যালের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে তার নাম জড়িত। কিন্তু 1905 সালে যখন প্রথম রুশ বিপ্লব হয়, ব্যর্থ বিপ্লব, যারা চলচ্চিত্রের খোঁজ খবর রাখেন তারা জানেন যে ব্যাটিসের প্রজেক্টের বিষয়বস্তু 1905-এর ব্যর্থ বিপ্লব। 1905-এর বিপ্লবের পরে অনেকেই রাশিয়া থেকে দেশত্যাগী হন। তাদের ভয় হয়, বিশেষ করে অবস্থাপন্ন অভিজাত পরিবারের মানুষেরা, শিল্পীরা অনেকে, তাদের ভয় হয় যে কমিউনিস্টরা এসে শিল্পটিকে একেবারে ছাড়খাড় করে দেবে, নষ্ট করে দেবে। আমাদের শিল্পকে যদি বাঁচাতে হয়, ধ্রুপদী শিল্পকে যদি বাঁচাতে হয়, এই দেশে আমরা ঠিক দেশত্যাগী হতে গেলে প্যারিসে বসতি করে এবং সেখানে বালে রুসে, রুশ ব্যালে এই নামে এক সম্প্রদায় সংস্থা প্রতিষ্ঠা করে এবং বেশ কিছু খুব বড় মাপে রুশ ব্যালে পুরুষ এবং নারী শিল্পী তারা প্যারিসে চলে আসে এবং বালে রুসে চলে। রুশ ব্যালে এই প্রথম বিদেশে একটা জায়গা পায়। তার আগে অব্দি ওটা রুশ দেশেই কিন্তু সীমিত এবং এমনই একটা উত্তেজনা চাঞ্চল্য সৃষ্টি করে, একটা নতুন শিল্পরূপ, তার বৈভব, তার অসামান্য রূপ বৈভব, যে ওই সময় পিকাসোদের ঠিক পূর্ব প্রজন্ম ইমপ্রেশনিস্ট শিল্পী এডগার দেগা, তিনি এই ব্যালেতে আমার মুগ্ধ হন যে দিয়াগিলেভ সম্প্রদায় বালে রুসে যেখানে মহলারা দেগা এসে বসে ছবি আঁকে এবং দেগার ছবির সঙ্গে যারা পরিচিত আপনারা জানেন, অসংখ্য ছবি ব্যালে নর্তকীদের, ব্যালে নর্তকদের সাজ ছাড়ছেন, নাচছেন, নানা রকম ছবি ওই বালে রুসের মহলা কক্ষে বসে আঁকা। শেষের দিকে বর্ষিয়ান হয়ে গিয়ে দেগা যখন শরীর দুর্বল হয়ে গেছে, অশক্ত হয়ে গেছে, বড় আকারের ছবি আঁকতে পারেন না, তখন ছোট মূর্তি তৈরি করতে পারে।